হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 9 সমতলে বস্তুকণার গতি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এটা অধ্যায় 9 এর থার্ড লেকচার, অলরেডি আমরা দুইটা লেকচার দেখছি। ওকে, তাহলে চলো আজকের জানি আমরা শুরু করে দিই। শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আমাদের জার্নি আজকে শুরু করে দিই। খেয়াল করো, আজকের এই লেকচারে জাস্ট আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হইলো গতির সূত্রাবলীর ব্যবহার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। ওকে, সো বেসিক্যালি আমাদের মানে জাস্ট হাতে গোনা কয়েকটা সূত্র এখানে আছে এবং এগুলো ইউজ করে কি করতে হয়, ম্যাথগুলো সলভ করতে হয়, এগুলো তোমরা জানো। হ্যাঁ, আমরা এখানে এক্সট্রা কিছু জিনিস দেখাবো, সেটা হলো গ্রাফ। গ্রাফের মাধ্যমে আমরা কি করতে পারি, অনেক জটিল কি বলা যায় প্রশ্নের সমাধান ইজিলি করতে পারি। ওইটাই আজকে এই টাইপে আমরা দেখবো। ওকে, সো খেয়াল করো, এটা গুরুত্বের বিবেচনায় এটা ট্রিপল স্টার। ওকে, গুরুত্বের বিবেচনায় এটা হইল ট্রিপল স্টার। ওকে, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি, খেয়াল করো যে এমসিকিউ তে বেশ কয়েকবার আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে দুইবার আসছে, রিসেন্টলি আসছে। ওকে, সো বুঝাই যাচ্ছে এই টাইপটা বেশ ইম্পর্টেন্ট। আমার মনে হয় আগের গত লেকচারটাও বেশ ইম্পর্টেন্ট ছিল, ট্রিপল স্টার ছিল। হ্যাঁ, আর ফার্স্ট লেকচারে আবার কয়েকটা 1 স্টার, আবার কয়েকটা 2 স্টার ছিল। হ্যাঁ, যাই হোক, এখন জিনিসপাতি একটু ইন্টারেস্টিং হচ্ছে। তো চলো আমরা ম্যাথে চলে যাই। তার আগে দেখো, এখানে গতির যে সূত্রাবলী আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। এগুলো তোমরা জানো, তারপরে একটু বলি। লাইক তুমি চিন্তা করো যে তুমি এ পয়েন্টে আসছো। হ্যাঁ, এ পয়েন্টে আসছো, এ পয়েন্টে যে আসো মানে অ্যাকচুয়ালি যে এ পয়েন্টেই থাকতে হবে, এর আগে কোনো ভেলোসিটি থাকতে পারবে না বা তোমার কোনো কার্যক্রম থাকবে না, এমন না। আমি যখন ক্লক স্টার্ট করছি, আমি যখন ক্লক ওকে বা অবজার্ভ করা শুরু করছি যে তুমি কি করতেছো, ওকে, এটাকে আমরা ধরে নিলাম টি ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। দেন আফটার টি টাইম, টি সময় পরে কি হবে, টি ইকুয়াল টু টি হবে। ঠিক আছে, টি প্রথম এই টি কি বুঝায়, এটা একটা ভ্যারিয়েবল। ওকে, এটা বুঝাইতেছে সময় কত, সে জিজ্ঞেস করে সময় কত। আমি বললাম সময় 0, মানে আমি এখনো যাত্রা শুরু করি না, করব করব করতেছি। নেক্সট, এটা কি বুঝায়, এটা হলো সময়। ওকে, আর এইটি কি বুঝায়, এটা হলো টি সময়। সে বলতেছে কত সময়, আর সে বলতেছে টি সময়। ওকে, সে বলতেছে কত সময়, সে বলতেছে 0 সময়। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো, এটা আমাদের ক্লক স্টার্ট করছি আর টি সময় পরে আমরা বি পয়েন্টে আসছি, এটা আমরা অবজার্ভ করব। ইন বিটুইন খেয়াল করো, শুরুতে তার যে ভেলোসিটি ছিল এটাকে আমরা বলতেছি ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ওকে, আর বি পয়েন্টে টি সময় পরে যে ভেলোসিটি ছিল এটা হলো ভি। ঠিক আছে, আর এখানে এক্সিলারেশন হইলো এ, এক্সিলারেশন হইলো এ। ওকে, এখানে হলো অ্যাক্সিলারেশন হলো এ, মানে আস্তে আস্তে বেগ বৃদ্ধির হার আমি ধরে নিলাম এখানে সমত্বরণে হচ্ছে। ঠিক আছে, সমত্বরণে এখানে হচ্ছে, তাহলে বেগ কি হবে, সমান সময়ে সমান হারে বাড়বে। ঠিক আছে, একই হারে বাড়বে। আশা করি আহ এটা ক্লিয়ার। এখন এই সিনারিওতে এই যে এ বি যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটা হলো এস। হ্যাঁ, এখন দেখো শেষ বেগ ইকুয়াল টু কি হবে, আদি বেগ প্লাস এফ ইন্টু টি, মানে ত্বরণ ইন্টু সময়। আর এখানে এফ অ্যাকচুয়ালি ত্বরণ বুঝাইছে, আমি যদিও এ দিয়ে দেখাইছি, ডাজন্ট ম্যাটার। ওকে, নেক্সট এখানে খেয়াল করো, শেষ বেগের বর্গ ইকুয়াল টু কি হবে, আদি বেগের বর্গ প্লাস 2 ইন্টু ত্বরণ ইন্টু কি সরণ। নেক্সট এস ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। নেক্সট এস ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ওকে, এটাকে আমরা বলতে পারি গড় বেগ। আচ্ছা, এরপরে খেয়াল করো এফ ইকুয়াল টু এম এ বা এম এফ। ঠিক আছে, এবং ইভেনচুয়ালি আমরা এই ফর্মুলাগুলো পেয়ে থাকি, খুবই নর্মাল। আচ্ছা, এই সূত্রগুলো ব্যবহার করার ক্ষেত্রে ত্বরণ, ত্বরণ হলে এফ এর মান পজিটিভ আমরা বলি। ওকে, আর মন্দন হলে, যদি বলি মন্দন, আমি আমার মনে হয় এই জায়গাটা একটু ক্লারিফাই করি। ত্বরণ যদি বলা থাকে তাহলে এফ এর মান, ত্বরণ যদি হয় তাহলে এফ এর মান পজিটিভ, অথবা এফ এর মান পজিটিভ হইলে এটা ত্বরণ বুঝাবে। মন্দন হইলে এফ এর মান নেগেটিভ, অথবা এফ এর মান নেগেটিভ হইলে এটা মন্দন বুঝাবে। ওকে, আচ্ছা, বাট যদি আমি বলে দেই যে ত্বরণ, খেয়াল করো ত্বরণ কত, ত্বরণ হইছে 5 মিটার পার সেকেন্ড। এটা কি বুঝাবে, সেকেন্ড স্কয়ার, সরি, এটা কি বুঝাবে, 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড। ওকে, বেগ মানে হারে বেগ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি যদি বলি এটা মাইনাস
ত্বরণ হইলো -5 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা কি বুঝাবে? এটা বুঝাইতেছে অ্যাকচুয়ালি এখানে কি ত্বরণ সে বলছে এত, বাট মাইনাসে আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে? মন্দন বুঝাইতেছে। ওকে, অথবা মন্দনের ভ্যালু, মন্দন হইছে কত? 5 মিটার/সেকেন্ড স্কয়ার। ওকে, সো কি বলতেছে যে 1 সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড, হ্যাঁ, হারে বেগ কমতেছে। ঠিক আছে, এতটুকু বললো। বাট এটা যদি মাইনাস করে দেই তাহলে উল্টা হবে, বাড়তেছে। ওকে, যাই হোক, আমার মনে হয় এই জিনিসগুলো অনেক সময় ঝামেলা তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসগুলো অনেক সময় ঝামেলা তৈরি হয়। ওকে, সো আচ্ছা, যাই হোক, এখানে আমি আলোচনা করছি, দেন মান চেঞ্জ করছি। এটা যদি পিডিএফ এ থাকে হয়তো বা তোমাদের ভুল মেসেজ যাইতে পারে। আমার মনে হয় আমার যে কথাগুলো আছে এগুলো থেকে তুমি ভালো একটা ধারণা পাইছো। ওকে, এবং এই জিনিসগুলো আমরা ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করব। লাইক এখানে দেখো, একটা চলন্ত ট্রেনকে ব্রেক করে কি করছে, 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। ট্রেনটির গড় মন্দন 70 মিটার/সেকেন্ড স্কয়ার হলে এর গতিবেগ কত ছিল? এর গতিবেগ কত ছিল? একটি চলন্ত ট্রেনকে ইউ বেগে ধরো যাচ্ছিল, আর কি করছে, 10 সেকেন্ডে এটার বেগ শূন্য করা হয়েছে। ওকে, 10 সেকেন্ডে এটার বেগ শূন্য করা হয়েছে, এবং এখানে গড় মন্দন কত? মন্দন যেহেতু বলছে তাহলে প্লাস দিয়েই বোঝাইতে পারে, বাট আমি অ্যাকচুয়ালি এখানে মাইনাসই দিয়ে দিই। ওকে, আচ্ছা, এরপরে এখানে খেয়াল করো, এখানে কত পাইছি? ইউ, এটা 0, v = 0। আমরা মানে এই যে কি বলা যায়, প্রশ্ন থেকে আমরা কি করছি, একটা সিনারিও চিন্তা করছি। আসল যে সিনারিও আছে এখানে আমরা এখানে দেখছি। আচ্ছা, এটা হলো এ, এটা হলো বি। এখন কথা হয়েছে কি, এর গতিবেগ কত ছিল এটা আমাদের এখন বের করতে হবে। লাইক তুমি চিন্তা করো যে v কি হবে, ইউ প্লাস এফ টি। ওকে, তাহলে v 0, ইউ কত? ইউ আমাদের বের করতে হবে। ওকে, আর এফ কত? এফ হইলো -70 ইন্টু 10। ওকে, তাহলে বুঝাই যাচ্ছে ইউ কি হবে, 700 মিটার/সেকেন্ড। শেষ, 700 মিটার/সেকেন্ড, ইজি। ওকে, আমরা আসল সিনারিওটা এখানে তুলছি, কি বলছে, দেন আমরা সূত্র অ্যাপ্লাই করে দিছি, হয়ে গেছে। নেক্সট, একটা চলমান একটা চলমান বস্তুকণা 10 মিটার/সেকেন্ড আদিবেগে এবং -3 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে সরলরেখা বরাবর যাত্রা করে। ওকে, 16 মিটার অতিক্রম শেষে বস্তুটির বেগ কত মিটার/সেকেন্ড হবে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সো আদিবেগ উইচ ইজ ইউ, দেন খেয়াল করো সুষম ত্বরণ কি হবে বলতো, a = -3 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণের সরলরেখা বরাবর যাত্রা করে 16 মিটার অতিক্রম শেষে বস্তুটির বেগ কত মিটার/সেকেন্ড হবে। ওকে, 16 মিটার অতিক্রম শেষে, এটা হলো এস। তাইলে ইউ আছে, এ আছে, এস আছে, ওরা কি চাইছে, শেষে অতিক্রম শেষে বস্তুটির বেগ কত হবে, ভি। তাহলে খেয়াল করো, v² = u² + 2as, এটা আমরা জানি। শেষ বেগ বের করতে হবে u²+2as, এও জানি, এসও জানি, ইউও জানি। তাহলে এখানে আলটিমেটলি ভ্যালু কত হবে, v = √u। ইউ কত? ইউ² হইলো 100। এরপরে খেয়াল করি আমরা এখানে 3 আছে, 16 আছে। ওকে, তাইলে আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি, 3 16, তাই তো? 3 6 18, দেন এখানে কত, 48। ওয়েট, এইখানে আমরা পাচ্ছি, ও 2 তো আছে, ইনটু 2, তাহলে 48 দুগুণা 96। শেষ তো? ওকে, তাইলে আলটিমেটলি পাচ্ছি √4 which is 2। ঠিক আছে, সো কত হবে, 2 মিটার/সেকেন্ড হবে। খুবই ইজি। আছে কি আনসার? হ্যাঁ, ঠিক আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল। ওকে, নেক্সট, 15 কেজি ভরের একটি গোলা কি করছে, 5.56 ফিট দীর্ঘ একটি কামানের নলের মুখ থেকে 4 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়। আচ্ছা, গোলাটির উপর প্রযুক্ত বলের মান কত? ঠিক আছে, এসে যে যাচ্ছে, ওকে, যেখানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে, অ্যাক্সেলারেশন যদি থাকে এখানে অবশ্যই ফোর্স এপ্লাই হবে। সো এই ফোর্সের ভ্যালু কত হবে, বলের মান কত হবে, এটা আমাদের বের করতে হবে। লাইক তুমি চিন্তা করো, এই হলো আমাদের গোলা। ওকে, খুবই সুন্দর একটা গোলা আঁকছি, মানে কামান আঁকছি। সো খেয়াল করো, চুপ করে বসে আছে। ঠিক আছে, এখন তুমি দেখো এই যে লেন্থ, তার এই লেন্থ কত হবে, এটা হবে 5.56 ফিট। ওকে, নেক্সট, আমার যে গোলা, এটার ওজন কত, এটার ওজন হইল 15 কেজি। ঠিক আছে, ওকে, সো ওজন হইল 15
কেজি। ওকে, অ্যাকচুয়ালি ভর কত 15 কেজি, ওজন বের করতে হলে 15 × 9.8 দিলে আমরা নিউটন এটা পাবো। আচ্ছা, সো খেয়াল করো, এত ভরের একটা গোলা 5.56 দীর্ঘ একটি কামানের নলের মুখ থেকে 4 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়। ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি অবভিয়াসলি 0। ঠিক আছে, অবভিয়াসলি কত? এটা হলো 0, u = 0। আর v = কত? v = হলো 4 মিটার/সেকেন্ড। যা বলছে আমরা এখানে আঁকছি। গোলাটির উপর প্রযুক্ত বলের মান কত? দেখো, এই যে বল F = আমরা জানি m এ, m জানি, বাট এ কত এটা জানি না। তার মানে আমার F বের করতে হলে এ জানতে হবে। এখন এ বের করতে হলে কি জানতে হবে বলো তো? খেয়াল করো, এ = কি হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই কত? টাইম। ওকে, এখন আমরা কি এগুলো জানি? শেষ বেগ কত? শেষ বেগ হলো 4। ঠিক আছে, আর নেক্সট এখানে খেয়াল করো, না আমরা দেখলাম টাইমের কথা বলা নাই। ওকে, আমাদের এখানে টাইমের কথা বলা নাই। যেহেতু টাইমের কথা বলে নাই, তাইলে এখন আমরা কি কাজ করতে পারি এখানে? খেয়াল করো, যেহেতু আমাদের টাইমের কথা বলে নাই, তাহলে একটা কাজ করি, যেহেতু এটা মিটারে আছে, খেয়াল করো, এটাকে যদি মিটার থেকে 5.56 ইন্টু 0.3, ওকে, 0.3 দ্বারা গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে? মিটারে চলে আসবে। ঠিক আছে, অ্যাটলিস্ট কাছাকাছি মিটার ভ্যালু তো চলে আসবে। এখন তুমি চিন্তা করো, তাহলে এটাকে আমি মানে কিভাবে এটাকে আমরা কিভাবে তাহলে সমাধান করতে পারি? খেয়াল করো, এখানে 5.56 থাকুক, এটা যেমন আছে তেমন থাকুক। এখন এখানে আমরা এস এর ভ্যালুটা জানি। ওকে, নেক্সট খেয়াল করো, এখানে ভি জানি, ইউ জানি। ঠিক আছে, এ এর ভ্যালুটা জাস্ট আমাদের এখন বের করতে হবে। এর ভ্যালুটা জাস্ট আমাদের এখন বের করতে হবে। এখন এ বের করার সূত্র কি? একটা হলো ভি = ইউ প্লাস কি আছে এটি, নেক্সট ভি স্কোয়ার = ইউ স্কোয়ার প্লাস 2as। খেয়াল করো, আমার মনে হয় আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সূত্র পেয়ে গেছি। আমি প্রথমে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম, বাট না, হয় না। ওকে, তাইলে এখন যদি আমি এখানে একটু দেখার চেষ্টা করি কত এখানে, খেয়াল করো, এ = কি হবে? ভি স্কোয়ার উইচ ইজ 4 স্কোয়ার মানে 16 মাইনাস 0 ডিভাইডেড বাই কত হবে? 2 × 5.56, ওকে, ইন্টু 0.3। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এটা হইলো 8। ঠিক আছে, নেক্সট আর কি আছে এখানে? হইলো তোমার 5.56, তাই তো? 5.56, এখানে আছে 0.3, আর এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি 8। ওকে, এখন খেয়াল করো, এই ভ্যালুর ক্ষেত্রে আমরা দেখো তো 5.56 ইন্টু 0.3, আর এখানে হইলো 8। ঠিক আছে, তো এই ভ্যালুটাকে আমরা এখন কি কাজ করতে পারি? ফুটকে আমরা কিসে নিছি? আমরা মিটারে নিছি। ঠিক আছে, ফুটকে আমরা মিটারে নিছি, আর এইখানে আলটিমেটলি কত আসছে? উপরে আসছে 8, আমি যদি ভুল না করে থাকি, 4 স্কোয়ার মানে 16, আর এখানে মাইনাস 0 and then divided by 2s। ওকে, সবকিছু কিন্তু মিটারে আমি নিচ্ছি। আচ্ছা, এখন কথা হইলো কি, দেখো এটা কি, এটা কি বোঝায়? দেখো তো, আলটিমেটলি এখানে হলো 8, আর এখানে কত? 5.56, আর এখানে কত? 0.3। ঠিক আছে, সো এটাকে যদি আমরা এখানে একটু ভাঙাই, মানে আমরা এক্স্যাক্টলি এখানে ক্যালকুলেশন করতে বসবো না, এটলিস্ট জাস্ট একটা আইডিয়া গ্যাদার করার চেষ্টা করব, যেখানে ভ্যালুটা কত হবে? 3 ডিভাইডেড বাই এটা 10। ওকে, তাহলে এটা হয়ে যাবে 80, আর নিচে কত হবে? দেখো তো 5.5, এত কিছু ধরার দরকার নেই, 5.56 ধরার দরকার নেই। ওকে, 5.5 জাস্ট। তাহলে এটা যদি 5.5 হয়, তাহলে খেয়াল করো 5.5, 3 × 5 এ কত হবে? 15। ওকে, আর 3 × 0.5 এ কত হবে? 1.5। তাহলে এটা হলো 16.5। ওকে, 16.5। আচ্ছা, এখন 16.5 যদি হয়ে থাকে, তাহলে তুমি চিন্তা করো, এখানে 80 আছে, আর এটা 16.5। তাইলে এই 80 কে 16.5, 16 দুগুণা 32, 3 16 48। ওকে, দেন 4 16 কত? 4 24, আর এখানে 2 64। ঠিক আছে, 5 16 কত হবে তাহলে? 5 16 80। সো কাইন্ড অফ 5-এর কাছাকাছি, 5-এর কাছাকাছি, নট ইকুয়াল 5। সো এইটা ইন বিটুইন হবে 4 to 5। ওকে, আশা করি সবাই এতটুকু তোমরা বুঝিতেই পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম। দেখো যে এখানে কত আছে, 16 দ্বারা যদি আমি এখানে ডিভাইড করতাম, তাহলে কত হইতো?
16 দ্বারা যদি এখানে ডিভাইড করতাম তাহলে এখানে আমরা আলটিমেটলি পাইতাম কত 5, ঠিক আছে, কিন্তু আরো বেশি আছে, 0.5 বেশি আছে, ঠিক আছে। তাহলে এটা অবভিয়াসলি 5 থেকে আরেকটু কমবে, ওকে, 5 থেকে আরেকটু কমবে। আচ্ছা, এখন ধরো এখানে শুধু 5 আছে, তাহলে খেয়াল করো তো এখানে তো 15 আমরা পাচ্ছি, তাই না? 15 ইন্টু কত 5, তাহলে কত হবে 4 15 60, তাহলে 75। ওকে, সো এটা অ্যাকচুয়ালি খেয়াল করো 5 তো আর হচ্ছে না, 5 থেকে ছোট হচ্ছে। ওকে, 5 দিলে 75 পাইতাম, 5 যেহেতু দিব না বা এর চেয়ে কম হবে, তাহলে এখানে কি হবে 75 এরও কম হবে। ওকে, 75 এর কম, এত নিউটন, অ্যাকচুয়ালি এত নিউটন, হ্যাঁ এত নিউটন, 75 এর চেয়ে কম নিউটন এখানে কই, এক্স্যাক্টলি নাই। ওকে, তো এটা আমরা যদি যেমনি করো, আমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি একদম কারেক্ট কতটুকু আছে ওইটা আমার বের করার দরকার নাই, হ্যাঁ কাছাকাছি গেলেই হইলো, অ্যাটলিস্ট আন্দাজ তো করতে পারবো, অপশন তো 4টা, এর বাইরে তো নাই। কিন্তু দেখো যেমনই হোক 60 আসে না 90 আসে না, এটা শিওর, ঠিক আছে, 60 আসে না 90 আসে না, তাইলে আমরা কি করব, এটা অ্যাকচুয়ালি 70 এর কাছাকাছি কিছু একটা হবে। ওকে, বিলো 70 এমন কিছু একটা হবে। সো চিন্তা করো বিলো 70 কার কাছাকাছি যায়, যেহেতু এখানে কারেক্ট আনসার নাই, তখন আমি সাজেস্ট করব কি, যে কাছাকাছি একটা মান তুমি অবশ্যই দাগাই নিয়ে আসবা, কারণ এটা রুলস, মানে এটা তো আর মানে অ্যাজ ইউজুয়াল জিনিস না যে অপশনে ভুল আছে, তাই না, থাকতে পারে। তো ওই ক্ষেত্রে তুমি যেটা করবা কাছাকাছি একটা ভ্যালু দাগাই নিয়ে আসবা। ওকে, যাক আমার মনে হয় প্রসেসে কারো কোনো সমস্যা নাই, এখানে যা বলছিল ডিস্টেন্স, ওকে ফিটে দেওয়া ছিল মিটার কনভার্ট করছি, শেষ বেগ হলো 4 মিটার পার সেকেন্ড, ওজন ভর হইলো 15 কেজি। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি বলে নাই, বাট আমরা জানি কত, 0, ঠিক আছে। তো এখানে বলছে প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বলের মানের জন্য আমরা কি দরকার, এফ ইকুয়াল টু এম এ, এম জানি এ জানি না। এ জানার জন্য কি করছি আমরা, চিন্তা করছি যে দুইটা সূত্র আছে কোনটার সাথে বেশ ম্যাচ খায়। খেয়াল করো তো, টি আমি জানি না, ওকে টাইম যদি দিত তাহলে এ বের করতে পারতাম, তো এটা বাদ, তাহলে রইলো কি বলতো, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। সো এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করছি। ওকে, আচ্ছা এখন তুমি চিন্তা করো অ্যাপ্রক্সিমেটলি যে কাছাকাছি কার ভ্যালু যায়, একদম দশমিকে যাব, এত সময় নাই। নেক্সট আমরা ওইখানে বসাইছি, আমি জানি যে 75 এর উপরে তো যাবি না, আর কম হবে, 70 কাছাকাছি হবে। এখন দেখি একটাও নাই, 60 হবে না। ওকে, 4 তো আর হইতেছে না জীবনেও, এটা তো শিওর। তাইলে অ্যাকুরেট অ্যাকুরেট বা কারেক্ট, কি বলা যায়, অ্যাকুরেটলি যে আমরা আনসারটুকু চাচ্ছি এটা এখানে নাই, এটা শিওর, বাট কাছাকাছি যদি বলে তাহলে কি হবে 60 নিউটন, ঠিক আছে। সো এই ধরনের সিচুয়েশন আসে, প্রশ্নে দেখা যায় যে আমরা যে আনসারটুকু পাচ্ছি এটা কারেক্টলি মিলেও না। ওকে, সো ইন দ্যাট কেস এটাও তোমাদের একটা পরীক্ষারই অংশ। ওকে, প্রশ্নের মধ্যেই আসে, সো তোমার এই জার্নির মধ্যেই পড়বে। তো আমি যেটা বলি, তোমরা ট্রাই করবা যে একটা অপশন দাগাই দিয়ে আসো। ওকে, সো এটা অটোমার্ক দেওয়া উচিত, অ্যাটলিস্ট ওদের যেহেতু এন্ড থেকে ভুল হয়েছে, তাহলে অটোমার্ক দেওয়া উচিত। এবং এবং অটোমার্কের একটা সিস্টেম হলো কি, তুমি যদি না দাগাও তাহলে ওরা বুঝবে কেমনে যে তুমি, যদি প্রশ্নটা ঠিকও হইতো তাহলে তুমি পারতা কিনা, হ্যাঁ ওদের তো বুঝায় এটা মানে মানে অটো বুঝা যাবে এমন তো না, তাই না। সো ইন দ্যাট কেস ওএমআর শিটের একটা প্রসেস আছে, মেশিন দিয়ে এগুলো চেক করা হয় যে এবিসি কোনটা কি করছে, ওরা সেট করে দেয়, জাস্ট চেক করে। ওকে, সবাই যে গুনে গুনে দেখে এমন না। ওকে, সো ইন দ্যাট কেস যদি তুমি এটা বাদ দিয়ে দাও, সবাইকে যদি এই কোয়েশনে অটো মার্কও দেয়, তোমাকে তো আর দেয়ার মানে কথা না, তাই না, যেহেতু তুমি কোনো অপশনই চুজ করো নাই, ঠিক আছে। তো আমি যেটা বলবো, এটা কোনো রুলস না, কারণ ভুল হবে, এটার কোনো রুলস এর মধ্যে পড়বে না। আর আমি যেটা বলবো যে 4টা অপশনের মধ্যে একটা অপশন তুমি অবশ্যই দাগাই দিয়ে আসবা, ঠিক আছে। এবং ইন দ্যাট কেস অবশ্যই কাছাকাছি একটা আনসার দিয়ে আসো। ওকে, যদি ওরা এটাও জাজ করতে চায় যে তুমি কাছাকাছি ভ্যালু চুজ করতেছো কিনা, ঠিক আছে। তো এটা বেশ একটা ডিলেমা কোয়েশ্চন, যখন ভুল থাকে তখন কি হয়, আত্মবিশ্বাস ডাউন হয়ে যায়, যে আমি যেটা জানি এটা এটা শিওর এইভাবেই হবে, কিন্তু তারপরেও হচ্ছে না, তাহলে কি আমি যা পড়ছি এটা কি ঠিকভাবে পড়ছি। ওকে, সো কোয়েশ্চনে যখন ভুল থাকে তখন আত্মবিশ্বাস একদম মানে ডাউনের দিকে চলে যায়। হ্যাঁ, বারবার চেক করতে থাকি সূত্রে কোনো ঝামেলা হয়েছে কিনা, স্কোয়ার লিখতে গিয়া 2 লিখতে গিয়ে ভি লিখে ফেলছে কিনা, যাই হোক। সো এটা একটু সাবধান। ওকে, আরেকটা জিনিস খেয়াল করো, 60 নিউটন আর 60 কেজি ওয়েট। ওকে, এটা কি, এটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে যে 60 কেজি যে ওজন নির্ধারণ করে বা ওজন ক্যারি করে। ওকে, লাইক কিভাবে আমরা বের করব, 60 কেজির একটা বস্তু আছে, এটার যে ওজন কি হবে, 60 কেজি ভরের একটা বস্তু আছে, এটার ওজন হবে 60 ইন্টু 9.8 নিউটন, ঠিক আছে। ওকে, সো লিস্ট এটা 60 নিউটনের চেয়ে বেশি হবে। সো এই দুইটা
60 দেখে তোমরা আবার দাগাই দিয়ে এসো না, এটা আর একটা প্রবলেম হইতে পারে। সো কি হবে 60 নিউটন আর 60 কেজি ওয়েট, এটা কিন্তু সেম না, ঠিক আছে। যাই হোক, তাহলে চলো একটু সামনে আগে, বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল। এখন 36 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিলোমিটার বৃদ্ধি পাবে? ওকে, খেয়াল করো কি পরিমাণ বল, বল F = ma, m জানি বাট a জানি না, তাহলে a জানতে হলে কি করা লাগবে বলতো? v - u, বেগের পরিবর্তন বের করতে হবে। বেগের পরিবর্তন দেয়া আছে ঘন্টায় 15 কিলোমিটার, তাইলে 15,000 ডিভাইডেড বাই কি হবে 3600। আচ্ছা, কত 1 মিনিটে ডিভাইডেড বাই 60, তাহলে এটা হবে 15,000 ডিভাইডেড বাই 360, ওকে, ইনটু 60। ঠিক আছে, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, ঠিক আছে। তাহলে এখন দেখো 3 দ্বারা যদি আমরা এখানে ডিভাইড করি, আলটিমেটলি আমার কি কাছাকাছি ভ্যালুতে নিতে চাচ্ছি, তাই না? তাহলে এখানে যেটা হবে খেয়াল করো, কত 15, তাই তো? তাহলে 15 হইলে 5 এন্ড দেন 3 দ্বারা যদি ডিভাইড করি তাহলে 2, ওকে। তাহলে আলটিমেটলি এখানে কত 72 আর এখানে হলো 5, ঠিক আছে, থাকুক এটা। আচ্ছা ওইখানে, ও আচ্ছা 36 তো ছিলই, 36 তো এখানে ছিল, আসলে খুব ইজিলি, আসলে এত কাটাকাটির দরকার ছিল না, এমনি আসলে করতে পারতাম। সেটা হলো F = 36 ইন্টু 5 ডিভাইডেড বাই 72, 1 2, তাহলে 2.5, ঠিক আছে। এত কিছু আসলে দরকার ছিল না, এমনি রেখে দিতাম, দেন এখানে গুণ করে দিতাম, এটা একটা ভালো ওয়ে ছিল। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো রাইট আনসার কোনটা, 2.5 নিউটন। ওকে, নেক্সট, একটা ট্রেন স্থিরাবস্থা হতে 4 ফিট পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করার পর ঘন্টায় 30 মাইল বেগে যেতে তার কত সেকেন্ড লাগবে? ঠিক আছে, তার কত সেকেন্ড সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। সো একটা ট্রেন স্থির অবস্থা হতে 4 ফিট পার সেকেন্ড স্কয়ার, সো এর ভ্যালু দেয়া আছে 4 ফিট পার সেকেন্ড স্কয়ার, শুরু করার পর ঘন্টায় 30 মাইল বেগে যেতে তার কত সেকেন্ড লাগবে? ওকে, সো ভি ইকুয়াল টু কত হবে? আচ্ছা ইউ তো দেয়া আছে 0, আচ্ছা ভি কত হবে? ভি হলো 30 মাইল, তাই তো? 30 মাইল। আচ্ছা মাইলকে এখন মানে একটা ফুট আর একটা মাইলে এটা তো করা যাবে না, তাই না? দুইটাকে আমরা ফুটেই নিয়ে আসি। 30 মাইল ইন্টু কি হবে 1760, যদি আমরা গুণ করি তাহলে কি আসবে? মিটারে চলে আসবে, ঠিক আছে। 30 মানে 1 মাইল ইকুয়াল টু 1760 মিটার। সো আমরা যদি এটা গুণ করে দিই তাহলে মিটারে চলে আসছে। নেক্সট, এখন 1 মিটার ইকুয়াল টু প্রায় আমরা 3 ফুট এখানে দিয়ে দিলাম, 3 গুণ করে দিলাম, ঠিক আছে, থাকুক। তাহলে এটা কিসে চলে আসবে? ফুট পার সেকেন্ডে চলে আসবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখন তার কত সেকেন্ড সময় লাগবে? ওকে, তাহলে টি ইকুয়াল টু কি হবে? খেয়াল করো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাইলে কত উপরে হইলো 30, 1760 ইন্টু 3, আর এটা হইলো 4। আশা করি সবাই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। সো এখন সবাই একটু দেখি, খেয়াল করো এখানে আলটিমেটলি, হ্যাঁ, আমরা কি পাচ্ছি যে 30 মাইল পার বেগে, হ্যাঁ, ও আচ্ছা ঘন্টায় বলছে, ঠিক আছে। আমি তো এখানে ঘন্টার হিসাব দেই না, আমি তো চিন্তা করছি এত বড় হইলো কেমনে। ওকে, তাহলে 36 এখানে ডিভাইড করে নাই, তাহলে 36 আমি নিচে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে। আমার মনে একটা সন্দেহ জাগলো, আরে এটা তো উপরে এত বেশি সময় লাগবে না। অ্যাকচুয়ালি এখানে কি করছি, মানে 3600 দ্বারা ভাগ করা ভুলেই গেছিলাম, ঠিক আছে। তাহলে 3600 দ্বারা যদি ভাগ করি তাহলে এখন কি, এখন একটা স্বস্তি যে এখানে খেয়াল করো কি হবে, 0 0 আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই 0 ওই 0 বাদ দিয়ে দিচ্ছি, দেন খেয়াল করো আলটিমেটলি 3 3 12, ওকে, 4। আশা করি সবাই এটা ক্লিয়ার। নেক্সট 4, দেন এখানে 176, 4 4 16, 4 4 16, আবার 4 11, ঠিক আছে। আলটিমেটলি আনসার কত হবে? 11। আনসার হইল 11। ঠিক, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। আশা করি সবাই এটা বুঝতে পারছো। নেক্সট, একটি গাড়ি স্থিতাবস্থা হতে সমত্বরণে চলা শুরু করে 5 সেকেন্ডে 75 মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হলো। ওকে, গাড়িটির ত্বরণ কত এটা আমাদের বের করতে হবে। একটা গাড়ি স্থির অবস্থা হতে ইউ ইকুয়াল টু 0 হতে সমত্বরণে চলা শুরু করে 5 সেকেন্ডে 75,
মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হলো। ত্বরণ কত? ত্বরণ হবে 75 মাইনাস 0 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে এখানে কত হবে? 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ। একটি ধ্রুবক বল 40 কেজি বড়ের একটি বস্তুর উপর স্থিরাবস্থা হতে 6 সেকেন্ড ক্রিয়া করে 18 মিটার পার সেকেন্ড বেগের সৃষ্টি করে। বলের পরিমাণ কত? এটা আমাদের বের করতে হবে। বলের পরিমাণ কত? এটা আমাদের বের করতে হবে। ওকে, সো বল ইকুয়াল টু কি হবে? এফ ইকুয়াল টু এম এ। এম কি জানি? 40 কেজি। ইয়েস। এ কি জানি? এ বের করতে হবে। এ ইকুয়াল টু কি হবে? শেষ বেগ, উইচ ইজ 18। আদি বেগ কত? 0। আর এখানে 6 ডিভাইডেড বাই টাইম, তাহলে এটা হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ। তাহলে এখানে যদি একটু আসি, এফ ইকুয়াল টু কি হবে? 40 ইন্টু 3। ওকে, 3 4 12, 120 নিউটন। আচ্ছা কি ওই কোনটা দাগাইলাম? 120 উপরে। এই নাও, সিম্পল। এখন এইটা একটু দেখি। একটি গাড়ি সমতরণে 30 কিলোমিটার পার আওয়ার আদি বেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে 50 কিলোমিটার পার আওয়ার চূড়ান্ত বেগ প্রাপ্ত হয়। গাড়ির ত্বরণ কত? ইজি। দেখো কি কত ইজি ইজি ম্যাথ চলে আসে। তো এখানে একটু দেখি, একটা গাড়ি সমতরণে 30 কিলোমিটার পার আওয়ার আদি বেগে 100 কিলোমিটার পথ অতিক্রম করে 50 কিলোমিটার চূড়ান্ত বেগ প্রাপ্ত হয়। 50 কিলোমিটার পার আওয়ার। সো 50 মাইনাস কত হবে? 30। ঠিক আছে। ও আচ্ছা, এখানে টাইম তো আর দেয়া নেই, এখানে এস এর ভ্যালু দেয়া আছে। ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এই সূত্র ইউজ করবো, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s ইকুয়াল টু কত? a। ওকে, তাইলে এই করলে আমরা কি পাচ্ছি? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে এটা হলো 50 স্কয়ার 2500, আর এখানে হলো 900, তাহলে 1600 আছে উপরে, 1600। ওকে, আর এখানে হলো 200, 0 0 কাটা, আর এখানে হলো আলটিমেটলি 8। 8 কি আছে? মানে কত বড় বড় মান দেখে আনসার আসলো 8। যাই হোক, তাহলে গাড়ির ত্বরণ কত হবে? 8 কিলোমিটার পার আওয়ার স্কয়ার। ওকে, আওয়ার ইনভার্স স্কয়ার। যাই হোক, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সুন্দর এবং খুবই ইজি কয়েকটা ম্যাথ আমরা এখানে দেখাইছি অ্যাকচুয়ালি, এবং এই ধরনের ম্যাথই প্রিভিয়াস ইয়ার গুলায় পরীক্ষায় আসছে। ওকে, এখন আমরা কি করব? আরেকটু নিজেকে প্রিপেয়ার করব, তার আগে এই ম্যাথটা একটু দেখে নেই। 4 নিউটনের একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করলে ত্বরণ কত হবে? তো খেয়াল করো, ত্বরণ ইকুয়াল টু কি হবে? এফ ডিভাইডেড বাই এম। ওকে, তাহলে এফ হইলো 4 নিউটন, আর এখানে কত? 2 কেজি। তাইলে আলটিমেটলি আমরা যেটা পাবো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দেখছো? আচ্ছা, এখন আমরা আসি, আমরা জাস্ট কিছু অ্যাডভান্স জিনিসপাতি দেখবো। সেটা হলো কি, যে গ্রাফের মাধ্যমে কিন্তু এই ধরনের ম্যাথ আমরা সমাধান করতে পারি। গ্রাফের মাধ্যমে আমরা এই ধরনের ম্যাথ অনেক ইজিলি সমাধান করতে পারি। ঠিক আছে, তার আগে গ্রাফ নিয়ে একটু কথা বলবো। সেটা হইলো বেগ ভার্সেস সময় লেখচিত্র। ওকে, আরেকটা হলো অবস্থান ভার্সেস সময় বা সরণ ভার্সেস সময় লেখচিত্র। আচ্ছা, আমরা আগে কি করি, এই যে অবস্থান ভার্সেস সময় বা সরণ ভার্সেস সময়, এই মানে এই গ্রাফটা আগে একটু আলোচনা করি। ঠিক আছে, লাইক তুমি চিন্তা করো যে সমবেগের ক্ষেত্রে কি হয়। লাইক সমবেগের ক্ষেত্রে আমরা বলতে পারি না এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। এটা একটা সিচুয়েশন। ওকে, আরেকটা সিচুয়েশন হইল যে দেখো এই ক্ষেত্রে আমরা কি করছি, যে সরণ মানে সমবেগের কথা যেহেতু বলছে, তাইলে কি হবে? আমরা প্রথম সিনারিওতে পাই। দ্বিতীয় সিনারিওতে কি হয়েছে বলতো? দ্বিতীয় সিনারিওতে আমরা যে বেগের সাথে কি বলা যায়, অবস্থান ভার্সেস সময়, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, দ্যাট ইজ সমত্বরণের ক্ষেত্রে কি হয়। ওকে, সো সরণের সাথে আমরা এটা মোটামুটি একটা সম্পর্ক এখানে দেখাইছি। আচ্ছা, এখন কিছু কথা বলি। সমবেগের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি খেয়াল করো। এখানে আমরা যদি অবস্থানের কথা চিন্তা করি, ঠিক আছে, অবস্থানের কথা চিন্তা করি, অবস্থান ভার্সেস টাইম। ওকে, এইখানে অবস্থান ভার্সেস টাইম। এখন আমরা ইনিশিয়াল একটা কথাবার্তা বলি, লাইক এ, তারপরে কই, এখানে হলো বি। ঠিক আছে, এর আগে ধরলাম ও। আমরা যখন ক্লক স্টার্ট করছি তখন সে এ পয়েন্টে ছিল। ঠিক আছে, আচ্ছা,
সো খেয়াল করো, ক্লক স্টার্ট করার আগে ধরে নিলাম সে এক্স নট ডিস্টেন্স কভার করছে। ওকে, তারপর আমরা কি করছি, টি সময় পরে ক্লক অফ করে দিছি, সে বি পয়েন্টে আসছে। ঠিক আছে, তাইলে এখন তুমি চিন্তা করো, এই যে পয়েন্টটুকু আছে, ঠিক আছে, এখানে এ থেকে বি তে আমি বললাম কি যে তার ত্বরণ কত হবে, অথবা ধরো ইনিশিয়াল ক্ষেত্রে এটা হইলো সমবেগ কত, ভি। ওকে, সমবেগ কত, ভি। আচ্ছা, এখন তুমি চিন্তা করো এই টোটাল ডিস্টেন্স এটা হলো এক্স, তাইলে এই অংশটুকু কত হবে, এক্স মাইনাস এক্স নট। টোটাল অংশ এটা হইলো এক্স, বাট আমি যখন টাইম টি এর কথা বলতেছি, সে কতটুকু ডিস্টেন্স কভার করছে টি সময়, এক্স মাইনাস এক্স নট। আমার মনে হয় পুরোটা আরেকবার একটু বলা উচিত। খেয়াল করো, আমরা যখন এই যে পর্যবেক্ষণ করি না, এটা একটা নিয়ম নীতি মেনেই তো তারপর প্রমাণ করা হয়েছে। ওই নিয়ম নীতি আমরা বুঝি না দেখা অনেক সময় উল্টাপাল্টা ভাবে করি এবং উল্টাপাল্টা আনসার চলে আসে। যখন আমরা ক্লক স্টার্ট করছি, একটা বস্তু এখানে ছিল, তার হিস্ট্রি চেক করে দেখলাম সে যখন তার যাত্রা শুরু করছে সে এক্স নট একটা ডিস্টেন্স কভার করে আসছে, বাট আমরা ক্যালকুলেট করতেছি এখান থেকে টি সময় সে এখানে আসছে। ওকে, কতটুকু ডিস্টেন্স ধরলাম, সে টোটাল ডিস্টেন্স কভার করছে এক্স, বাট আমরা যখন ক্যালকুলেট করছি এটা কত, এক্স মাইনাস এক্স নট, আমরা এতটুকু ডিস্টেন্স তার দেখছি। ওকে, এটাকে আমরা অবজার্ভ করতেছি। আচ্ছা, এখন খেয়াল করো, এই পুরা জায়গায় পুরা অংশে তার ভেলোসিটি কত, তার ভেলোসিটি হইল ভি। আচ্ছা, এই যে তীরের মাধ্যমে দেখাইছি, এটা হয়তো তোমাদের একটা ভুল মেসেজ যাইতে পারে যে এই ডিস্টেন্সটা আমি ভি বলছি, নাও। তো তার যে কি বলা যায়, ভেলোসিটি সমবেগে সে যাচ্ছে। আচ্ছা, এখন তোমরা চিন্তা করো এই ক্ষেত্রে কি হইতে পারে। দেখো, এই ক্ষেত্রে কি হইতে পারে, এস ইকুয়াল টু ভিটি। ওকে, তাইলে আমরা যদি এটা একটু ওমিট করে দিই, এটা ডান পাশে লিখবো না। ওকে, খেয়াল করো, আমরা যদি এখানে এস এর জায়গায় যে ডিসপ্লেসমেন্টটা বা সরণটুকু এখানে হয়েছে, এটা কত, এক্স মাইনাস এক্স নট। ওকে, এস এর জায়গায় আমরা এটা বসাই দিছি, আর এটা হলো ভিটি। তাইলে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স নট প্লাস কি হবে, ভিটি। এটা কার মতো বলতো, এইটা একটা সরলরেখার বা হ্যাঁ সরলরেখার একটা সমীকরণ আমরা এখানে পাবো কিভাবে, দেখো, এই এক্সটাকে আমি বলে দিলাম কি ওয়াই। ঠিক আছে, ওয়াই এক্সিস বরাবর একটি স্থান দিব। দেন এটা কি, এটা হইলো এম। এটা কি, টি কে আমি এক্স এক্সিস বরাবর স্থান দিব। আর তাহলে অবভিয়াসলি এটা কি হবে, এটা কনস্ট্যান্ট হবে সি। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা জানি এই রেখাটা কাইন্ড অফ এমন হবে। ওকে, যেখানে দেখা যায় কি এই অংশটুকু কত, এটা হলো এক্স নট, আগে থেকেই কিছু দূরত্ব সে কভার করছে। ওকে, আমরা যখন মানে মানে এই গণনা স্টার্ট করছি টি ইকুয়াল টু 0 পয়েন্টে, তখনই তার অবস্থান কি ছিল, লাফ দেয় এখানে ছিল। হ্যাঁ, দেন কি হয়েছে, খেয়াল করো, সে 1 সেকেন্ডে 1 মিটার, ওকে, আরো 1 সেকেন্ডে আরো 1 মিটার, এইভাবে করে 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 সে বাড়তেছে। ঠিক আছে, তো এখানে যে গ্রাফটা পাই, এই গ্রাফের আমি যদি ঢাল চিন্তা করি, এটা হলো ডেল এস ডিভাইডেড বাই কি, ডেল টি। ওকে, সো এটা কি বুঝায়, এটা ভেলোসিটি বুঝায়, ডেল এস ডিভাইডেড বাই ডেল টি কি বুঝায়, ভেলোসিটি বুঝাইতেছে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। খুবই সিম্পল, খুবই সুন্দর একটা সিচুয়েশন ছিল। এখন সমত্বরণের ক্ষেত্রে কি হবে, সমত্বরণের ক্ষেত্রে দেখো, ইনিশিয়ালি যদি কিছু থাকেও, ওকে, সমত্বরণ এখানে ত্বরণ হইতেছে। ঠিক আছে, ইনিশিয়ালি যদি কিছু থাকেও, তখনও আমরা কি করতে পারবো না, এখানে খেয়াল করো তো, যে এত ইজিলি আমরা কি করতে পারবো না, সমত্বরণের ক্ষেত্রে ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, ভেলোসিটি আস্তে আস্তে বাড়ুক বা একদম জোরে বাড়ুক, ডাজন্ট ম্যাটার, বাট কি হবে, সময়ের রেসপেক্টে একই হারে বেগ কি হবে, বাড়বে। ওকে, তার রেসপেক্টে তুমি চিন্তা করো, তাহলে কি বলা যায়, সরণের কি পরিবর্তন হবে, এইটাও মানে সমান হারে পরিবর্তন হবে না, তাই না, র্যান্ডম হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, খেয়াল করো, সমত্বরণের ক্ষেত্রে আমরা যদি এখানে একটু আসি, বেগ বৃদ্ধি কি হবে, বেগ কি হবে, একই হারে বাড়বে, একই হারে বাড়বে। আমি পজিটিভই ধরে নিলাম, বাড়বে, তো মন্দনের কথা বলে না। ওকে, আর বেগ যদি একই হারে বাড়ে তখন কি হবে, বেগ যদি একই হারে বাড়ে তখন এই যে সময়ের রেসপেক্টে, হ্যাঁ, এখন যদি 1 মিটার, এরপরে 2 মিটার, এরপরের সেকেন্ডে 2 মিটার, এরপরের সেকেন্ডে কয় মিটার, দেখা যাবে 4 মিটার, এরপরের সেকেন্ডে 8 মিটার। ওকে, আমি আবারও বলি, প্রথম সেকেন্ডে যদি সে 1 মিটার যায়, এরপরের সেকেন্ডে যাবে 2 মিটার, টোটাল হলো 3 মিটার। ওকে, এরপরের সেকেন্ডে কত হবে, 4 মিটার, আগে 3 মিটার এখন 4, 7 মিটার,
ঠিক আছে, সো দেখতেছো মানে র্যাপিডলি কিন্তু চেঞ্জ হইতেছে। সো এটা কাইন্ড অফ ধরলাম আমি শুরু থেকেই তার ভ্যালু ছিল এক্স নট, যখন আমরা টি ইকুয়াল টু 0 কাউন্ট করছি, এরপরে দেখা যাবে সে উপরের দিকে মানে র্যাপিডলি বাড়তেছে, র্যাপিডলি। ঠিক আছে, ওকে। যাই হোক, সো কাইন্ড অফ আমরা এটা কি বলা যায়, সমতরণের ক্ষেত্রে এস ভার্সেস টি এর যে গ্রাফটা হইতে পারে এটা নিয়ে একটু ডিসকাস করছি কেমন হইতে পারে। ওকে, এখন আমরা আসি যেটা ইম্পর্টেন্ট। ওকে, খেয়াল করো আমরা এখন বেগ ভার্সেস সময়, কারণ এই গ্রাফের মাধ্যমে, বেগ ভার্সেস সময় গ্রাফের মাধ্যমে কিন্তু আমরা এই চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ অনেক ইজিলি সলভ করতে পারি। এটা নিয়ে এখন আলোচনা করব। ওকে, সো খেয়াল করো এখানে দেখো সমবেগের ক্ষেত্রে কি হয়, এস ইকুয়াল টু ভিটি, একটু আগে আমরা পাইছিলাম। ঠিক আছে, এস ইকুয়াল টু ভিটি। সো আমরা যদি বেগ ভার্সেস টাইম গ্রাফটা আঁকি, সমবেগ বলছে সময় যতই যায় বেগের ভ্যালু শুরুতে যত ছিল শেষেও এতটুকুই আছে। ঠিক আছে, এখন ঠিক আছে থাকুক, ওকে থাকুক, কিন্তু একটা কথা আছে। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে যদি একটা কাজ করি সেটা হলো কি, খেয়াল করো আমরা যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে চাই তাহলে কি হবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি বের করতে চাই, দেখি তো এই অংশটুকু কি বুঝাইতেছে ভি, আর এই অংশটুকু টি। ঠিক আছে, একটু আগে আমরা দেখছি যে ভি ইন্টু টি করলে কি হয়, এস বের হয়। আবার এই ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি গুণ করি তাহলে কি হয়, এই ক্ষেত্রফলটা বের হয়। দ্যাট মিনস বেগ ভার্সেস সময়, ওকে, গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমরা বের করি এটা কি বুঝায়, এইটা সরণ বের করে। ঠিক আছে, বা সরণকে নির্দেশ করে। আশা করি ক্লিয়ার। কাকে নির্দেশ করে, সরণকে সে নির্দেশ করে। ওকে, নেক্সট আমরা এখানে আরেকটা বিষয় দেখি যে সমত্বরণের ক্ষেত্রে কি হবে। ওকে, সমত্বরণের ক্ষেত্রে কি হবে এটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো সমবেগের কথা বললাম, এখন হইলো কি সমত্বরণ। আচ্ছা, এইখানে খেয়াল করো যে প্রথমত হইলো এস ইকুয়াল টু ইউ ধরলাম আদিবেগ 0। ঠিক আছে, তাইলে এইখানে যে ভ্যালুটুকু আমরা পাচ্ছি এটা কত, হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এখন কথা আছে, দেখো টাইমের রেসপেক্টে কি হইতেছে, এখানে বেগ সমান হারে বাড়বে। টাইমের রেসপেক্টে কি হবে, বেগ সমান হারে বাড়বে, তাই তো? এটি তো সমত্বরণের কথা। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে গ্রাফটা এমন হবে। ঠিক আছে, আমি আবারও বলি, সময় মানে প্রতি সেকেন্ডে তার বেগের ভ্যালু কি হবে, সমান হারে বাড়বে, এখানেও সমান হারে বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল করো আমরা যদি এই ভ্যালুটার কথা চিন্তা করি, ভি ইকুয়াল টু ইউ প্লাস কত, এ টি। দেখো তো এটা কি আসলে জাস্টিফাই হয়? হ্যাঁ, ইউ যদি আমার 0 হয় তখন কি বলা যায়, ভি ইকুয়াল টু এটি। ঠিক আছে, ভি ইকুয়াল টু এটি। ওকে, তাহলে টাইমের রেসপেক্টে আমি যদি ভি এর গ্রাফ প্লট করি তো কি হয়, সমানুপাতিক হয়। ওকে, তাহলে এই ধরনের গ্রাফই পাওয়া যাবে, এবং এখান থেকে যে ঢাল বের হবে এটা হলো ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। এটা কত, এটা এ বা এক্সেলারেশন বুঝাইতেছে, ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। শেষ। আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার। এখন একটা কাজ করি, চলো এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করি। ঠিক আছে, এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা বের করতেছি। খেয়াল করো এই যে অংশটুকু এটা কি বুঝায়, এটা হলো টি, আর এই যে অংশটুকু এটা কি বুঝাইতেছে, এটা হলো ভি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে এখন দেখো এই যে ভিটি অংশ, ওকে, এইটাকে আমার মনে হয়, দেখো এখনো আসলে ইনিশিয়াল ভেলোসিটির কথা আমি বলেই নাই, তাই না? চলো আমরা আরেকটা পোর্শন এখানে নিয়ে আসি যেখানে আমরা কি বলবো, ইনিশিয়াল ভেলোসিটির কথা বলবো। আমার মনে হয় এখান থেকে দেখাই, তাহলে 16 গলা পূর্ণ। ইউটির ব্যাপারটা তো নিয়ে আসতে হবে, তাই না? এখন তুমি চিন্তা করো, আমি বললাম কি তার ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে, উইচ ইজ ইউ, যে বেগ ভার্সেস টাইম, ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে। এরপরে কি করলো, দেখো এরপরে আমরা যখন ক্লক স্টার্ট করছি সে সমতরণে আগাই যাচ্ছে। টি সেকেন্ডে কতটুকু আগাইছে, সেইখান পর্যন্ত আসছে। আর আমরা একটু আগে বলছি যে ভিটি বেগ ভার্সেস সময় গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ কি মিন করে বলতো, এরিয়া আন্ডার দ্য কার্ভ সরণ মিন করে। এখন দেখবো আসলে কি সরণ মিন করে কিনা। ঠিক আছে, খেয়াল করো এই যে এরিয়াটুকু এটা কি বুঝায়, ইউ ইন্টু টি, ইউ ইন্টু টি, শুধু ইউটি। ওকে, নেক্সট উপরের অংশটুকু এটা কি বুঝাবে, খেয়াল করো এটা যদি টি হয় এই অংশটুকু কত, এটা হবে টি। ঠিক আছে, তাহলে এই অংশটুকু আমরা কত পাচ্ছি, ভি মাইনাস ইউ। ওকে, পুরোটা হইলো ভি, আর এইটুক কত, এইটুক হইলো ইউ, তাহলে ভি মাইনাস ইউ। এখন খেয়াল করো আমরা যদি এই পুরো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চাই কত হবে, প্রথমত এইটুক কত, ইউটি
তারপরে এই অংশ মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বের করতে চাই তাহলে হাফ ইন্টু কি হবে লম্ব ইন্টু কি হবে ভূমি হবে, শেষ। ঠিক আছে, কিন্তু এটা ওয়ার্ড না, মানে ঠিক আছে মোটামুটি আমরা বের করে ফেলছিলাম, কই গেল না, এখানে লিখি নাই তাই না, আমরা বের করে ফেলছিলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা এফটি স্কোয়ার। কিন্তু ওই যে ডান পাশের অংশটুকু আছে না, এটা এখনো মিসম্যাচ, এখনো বের হয় নাই, তাহলে কি করা যায়? চলো আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা জাস্ট খুবই সিম্পল কিছু কাজ করব। হাফ ভি মাইনাস ইউ, এটাকে কি লেখা যায় দেখো তো। ভি মাইনাস ইউ কে লেখা যায় ভি মাইনাস ইউ, ভি কে লেখা যায় ইউটি, সরি, ভি কে লেখা যায় ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি মাইনাস ইউ, ইউ ইউ কাটা, তাহলে কি আছে শুধু এটি আসে। ওকে, ভি মাইনাস ইউ কে আমরা কি লিখছি, ভি এর জায়গায় শেষ বেগ ইকুয়াল টু কি আদি বেগ প্লাস এ ইনটু টি, ত্বরণ ইনটু সময়। ঠিক আছে, এটা বসাইছি, ইউ ইউ কাটা শুধু এটি আছে, দেখছো? তাহলে এখানে এ টি আর এখানে শুধু টি, তাহলে এখানে হইলো ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, শেষ। ওকে, যাই হোক, আমরা এখানে দেখাইছি মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি যে কি হবে বেগ সরণ। ওকে, গ্রাফ থেকে আমরা কি করতে পারি, সরি বেগ সময় গ্রাফ থেকে আমরা কি করতে পারি, আমরা সরণের মান বের করে নিয়ে আসতে পারি, যেটা খুব ইজি। ঠিক আছে, তাহলে চলো আমরা এই সরণ ভার্সেস সময় এই গ্রাফটাও দেখছি। এখন আমরা কিছু ম্যাথ করি। লাইক এখানে দেখো, সুষম ত্বরণে সরলরেখা বরাবর চলমান একটি বস্তুকণা T1 T2 এবং T3 সময়ে কি করছে, যথাক্রমে সমান তিনটি ক্রমিক দূরত্ব অতিক্রম করে। ওকে, সমান কি হবে, তিনটি ক্রমিক দূরত্ব অতিক্রম করলে প্রমাণ করে যে 1/T1 - 1/T2 + 1/T3 = 3/T1 + T2 + T3, এটা প্রমাণ করতে হবে। আমরা এত কিছু দেখবো না, আমরা আগে যা বলছে এটাকে একটু প্লট করার চেষ্টা করি। খেয়াল করো কি হয়েছে দেখো। প্রথমত হইলো আমরা এখানে বেগ ভার্সেস টাইম এই গ্রাফটা এখানে আঁকবো, এবং বলছে সমত্বরণে, সুষম ত্বরণ। ঠিক আছে, সুষম ত্বরণে আমি ধরে নিলাম তার ইনিশিয়াল একটা কি আছে মানে বেগ আছে ইউ, এবং যেহেতু সুষম ত্বরণের কথা বলছে তাহলে গ্রাফটা এমনই হবে যেটা আগে দেখাইছি। আচ্ছা, এখন T1 সময়ে এটা ধরে নিলাম কি T1 সময়ে কি হয়েছে, মানে এতটুকু কি আমার T1 এর আওতায় পড়ছে। ঠিক আছে, আচ্ছা তখন তার ভেলোসিটি কত, তখন তার ভেলোসিটি হলো V1। ওকে, শেষ বেগ কত, V1। আচ্ছা, এখন তুমি জানো এইটা কি বুঝায়, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ একটা সরণ বুঝাইতেছে। ঠিক আছে, একটা দূরত্ব বুঝাইতেছে। এখন ওরা বলছে কি T1 T2 এবং T3 সময়ে কি করবে, একটার পর একটা ক্রমিক ভাবে তিনি সমান দূরত্ব অতিক্রম করবে। T1 সময়ে যে দূরত্ব অতিক্রম করবে এর পরের বারও কি হবে, ওই দূরত্ব অতিক্রম করবে, এর পরের বারও কি করবে, ওইটাই মানে ওই দূরত্বই অতিক্রম করবে। ঠিক আছে, তো এখানে একটু দেখি। ওকে, খেয়াল করো, অথবা এইভাবে বলা যায় T1 সময়ে যদি 1s ডিস্টেন্স কভার করে, এর পরের বার মানে এর পরের সময়ে কি করবে বলতো, যে 2s এরপরে 3s, মানে টোটাল ডিস্টেন্স যদি আমি কভার করি। যাই হোক, তাইলে T2 সময়ে কতটুকু করবে, T2 সময়ে আরো ক্রমিক দূরত্ব অতিক্রম করবে, এবং শেষ তার শেষ বেগ কত হবে V2। নেক্সট এখানে কত হইলো, এটা হইলো T3, এটা কত V3। আচ্ছা, এখানে দেখতেছো যে মানে গ্রাফগুলো একটু চেপে যাচ্ছে কেন, কারণ হইলো আস্তে আস্তে তোর ভেলোসিটি তো বাড়তেছে তাই না, তখন ওই সরণ কভার করতে তার খুব বেশি সময় তো লাগার কথা না। ঠিক আছে, সো গ্রাফটা কিন্তু ওই রেশিও মেনটেন করেই মোটামুটি বানানো আছে। এখন রেশিও মেনটেন করতে হবে এমন না, বুঝতে পারলেই হয়েছে। যাই হোক, আমরা এখানে আসল সিনারিও এখানে দেখাইছি। ওকে, যে কি হয়েছে, কি চাইছে, আর আমরা কি করছি। ওকে, সো ওরা বলছে তিনটা সময় যথাক্রমে তিনটি ক্রমিক দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, সো এস এর পরের বারও সময় কি করছে এস, এর পরের বারও এস। তো আমি যদি শুরু থেকে চিন্তা করি তাহলে কি হবে, 1s 2s 3s। ঠিক আছে, আচ্ছা এখন প্রথম সিনারিও থেকে আমরা যা পাই, প্রথম সিনারিওতে আমরা যা পাই খেয়াল করো, আমরা জানি এস ইকুয়াল টু কি হবে, দেখো এইখানে যেহেতু সুষম ত্বরণের কথা বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি না u প্লাস V1 ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি, সরি T1। ওকে, এই T1 সময়ে কি করছে বলতো, শেষ বেগ ছিল V1, আদি বেগ কত u। আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে খেয়াল করো t ইকুয়াল টু কি হবে, সরি t ইকুয়াল টু না 1 ডিভাইডেড বাই T1, 1 ডিভাইডেড বাই T1, 1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু কি হবে, এটা হবে u প্লাস V1 ডিভাইডেড বাই 2s, ইকুয়েশন 1। সিমিলারলি অনুরূপ ভাবে খেয়াল করো,
এইখান থেকে কি পাওয়া যাবে? এমনি বলা যাবে 1/t2। এত বিস্তারিত করার দরকার পড়বে না, এত সময় তোমার কাছে থাকবে না। সো 1/t2 ইকুয়াল টু কি হবে? এই দুটোর যোগফল v1 প্লাস v2 ডিভাইডেড বাই কত? 2s। ঠিক আছে, নেক্সট তারপরে 1/t3 ইকুয়াল টু কি হবে? v2 প্লাস v3 ডিভাইডেড বাই 2s। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল। এখন যা বলছে ওইভাবে বিয়োগ করে দিব। ঠিক আছে, যোগ করব বিয়োগ করব। সো 1 - 2 প্লাস কি হবে? 3। কেন এটা করলে কিন্তু বাম পাশে যে এই অংশটুকু চলে আসে, তাহলে 1/t1 মাইনাস 1/t2 মাইনাস সরি প্লাস 1/t3 ইকুয়াল টু কি হবে? আমরা যদি এগুলোকে ক্যালকুলেট করি, নিচে সবগুলারই হরে কত আছে? 2s আছে। তাহলে এগুলো যদি একটু যোগ করি, u প্লাস v1 মাইনাস v1 মাইনাস v2, ওকে, দেন হইল v2 প্লাস v3, v2 কাটা, v1 কাটা, তাহলে এখানে হইতেছে u প্লাস v3 ডিভাইডেড বাই 2s। শেষ। কিন্তু হইল না তো, তাই না? ঝামেলা, তারপরে তো মিললো না। ঠিক আছে, 3 ডিভাইডেড বাই কত আসছে? t1 t2 t3। আচ্ছা, আমরা কি এই পুরাটাকে মানে এজ এ হোল, মানে পুরাটাকে একসাথে কি চিন্তা করতে পারি না? হ্যাঁ, দেখো পুরাটায় টোটাল ডিস্টেন্স কত? পুরোটাকে একসাথে চিন্তা করি। টোটাল টাইম হইল 1/t1 t2 t3। ঠিক আছে, টোটাল টাইম কতটুকু লাগছে? টোটাল টাইম যদি t1 লাগে তাহলে এমন হয়, t2 লাগলে এমন হয়, t3 লাগলে এমন হয়। টোটাল টাইম কতটুকু লাগছে? t1 t2 t3। তাহলে এই ক্ষেত্রে আদিবেগ কত? u, আর শেষ বেগ কত? v3। ঠিক আছে, আদিবেগ u আর শেষ বেগ v3। আর নিচে কি থাকবে? টোটাল ডিস্টেন্স কত বলতো? টোটাল ডিস্টেন্স এখানে কত পাচ্ছি আমরা? 3s। ঠিক আছে, আচ্ছা এখন একটা কাজ করি, ওয়েট, খেয়াল করো। আমি এটাকেই ডিরেক্টলি এমনি লিখি যে আমার টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হইল 3s। আমার মনে হয় এখান থেকেই, মানে এখানে যেভাবে করছি ওখান থেকেই দেখাই, আমার অনেকের জন্য ঝামেলা হয়ে যাবে। তো টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স হইল কত? 3s। সো এইখানে আদিবেগ কত? u, আর শেষ বেগ কত? v3। v3 না? হ্যাঁ v3। ঠিক আছে, আর টাইম কতটুকু? t1 t2 t3। শেষ। ওকে, এটা হইল 4। এখন আমরা একটু মিলাই, খেয়াল করো। এখন আমরা একটু মিলানোর চেষ্টা করব। এখানে খেয়াল করো যে আলটিমেটলি, হ্যাঁ, আমরা কি পাচ্ছি? u প্লাস v3। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কি আসছে? আমরা যখন এখানে বিয়োগ করতে গেছিলাম এগুলা কাটা গেছে, u প্লাস v3 ডিভাইডেড বাই 2s আসছিল। আর এইখানে কত? টোটাল মানে কি বলা যায়, সরণ কত? 3s। ওকে, আর কি বলা যায়, ইনিশিয়াল ভেলোসিটি u, শেষ বেগ কত? v3, আর টোটাল টাইম, ওয়েট, দেখো আমি এখানে ভুলবশত গুণ করে দিচ্ছি, আমি চিন্তা করতেছিলাম যে কি হলো, আবেগের বসে এখানে লিখে ফেলছিলাম u প্লাস v3 ডিভাইডেড বাই 2 ইন্টু কি হবে? t1 t2 প্লাস t3 হবে, তাই না? ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি খেয়াল করো তো। এখন তো হয়েই গেছে, এখন তো হয়েই গেছে, সেটা কত? ওয়েট, এটা যায় না কেন? ওমা, আচ্ছা খেয়াল করো এখানে, তাহলে আমি লিখতে পারি না 3 ডিভাইডেড বাই t1 t2 প্লাস t3 ইকুয়াল টু কত হবে? u প্লাস v3 ডিভাইডেড বাই 2s। শেষ। ওকে, তাহলে কি হবে? অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু সময়। কিসের ক্ষেত্রে? সমত্বরণের ক্ষেত্রে এটা সম্ভব। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটার জায়গায় আমরা কি করি? এটা রিপ্লেস করে দেই। সো 3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। এখন আমি একটু সামারি করি যে আসলে কি এটা অনেক বড় ছিল না? আমি এখানে বিস্তারিত বলছি, কি কেন কিভাবে সবকিছু আলোচনা করছি। আমরা প্রথমে কি করছি? সমত্বরণ বলছে, তাহলে ভিটি গ্রাফে এটা এমনই হবে। আমরা এখানে আদিবেগের কথা কিছু বলে নাই, আমরা আদিবেগ ধরে নিচ্ছি ইউ। ঠিক আছে, যদি এটা ইউ হয়ে থাকে তাহলে খেয়াল করো সে প্রথম t1 সময় s, এরপরটাও s ডিসটেন্স, এরপরটাও x ডিসটেন্স কভার করছে। এখন এই ক্ষেত্রে খেয়াল করো যে প্রথম সিনারিওতে কি পাইছি আমরা? s ইকুয়াল টু u প্লাস v1 ডিভাইডেড বাই 2 ইন্টু t। হ্যাঁ, এই সূত্র আমরা পাই। এখন এটা থেকে আমরা 1 ডিভাইড বাই t1, কারণ এটাই চাইছে, এটা বের করছি। এখন এইখানে যে প্যাটার্ন, এরপরটাও সেম প্যাটার্ন, এরপরটাও সেম প্যাটার্নে আসবে। ঠিক আছে, তো আমি দেখছি কি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস তৃতীয়টা করলে অ্যাটলিস্ট বাম পাশের অংশটুকু আসে। এটা করি, করার পরে এই অংশটুকু আসতে মিলে নাই। তখন কি করছি? তখন আমরা রিভার্স ক্যালকুলেশন করার চেষ্টা করছি যে এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করা যায় কিনা, তাহলে তো হইলো। ওকে, তখন আমরা এজ এ হোল সিস্টেম আমরা কি করছি? এটাকে আবার করছি। ওকে,
সো খুবই সিম্পল, বাট আমাদের কি করতে হবে, এইভাবে চিন্তা করতে হবে। ওকে, আমরা গ্রাফের মাধ্যমে করার প্র্যাকটিস করতে হবে। তাইলে আমরা আরো একটু সামনে আগাই। লাইক এই ম্যাথটা একটু দেখি, দেখো দেখতেই জঞ্জাল, মানে প্রশ্ন না পড়ি না, জাস্ট এটাই দেখো, এটাই দেখতে জঞ্জাল। হ্যাঁ, তাহলে এই ধরনের ম্যাথ আমরা কিভাবে করব? একটি বস্তু কণা এফ সমতরণে সরলরেখা বরাবর চলে টি সময়ে এস দূরত্ব এবং পরবর্তী টি1 সময়ে S1 দূরত্ব অতিক্রম করে। ওকে, তো সমতরণের কথা বলছে, আমি যদি ভিটি গ্রাফ এখানে আঁকি তাহলে কেমন দেখা যাবে? খেয়াল করে, এমন একটা গ্রাফ পাওয়া যাবে, মানে ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে ইউ। ওকে, প্রথমে টি1 সময়ে, সরি টি সময়ে সে এস ডিস্টেন্স কভার করে, টি সময়ে, এটা টি সময়ে। নেক্সট, আচ্ছা এটাকে আমি ধরে নিলাম v1 শেষ বেগ। এরপরে টি1 সময়ে, পরবর্তী টি1 সময়ে সে S1 ডিস্টেন্স কভার করে, এটা হলো শেষ বেগ, হলো v2। ওকে, আচ্ছা এখন দেখাও যে f ইকুয়াল টু এই জঞ্জালটা। আমরা একটা কাজ করবো, খেয়াল করো, আমি ডিরেক্টলি এটা বানানোর চিন্তা করবোই না এই জীবনে। ঠিক আছে, আমরা যেটা করবো s ডিভাইডেড বাই টি1 আগে বানাবো, তারপরে মাইনাস করে s ডিভাইডেড বাই টি করবো, তারপরে যদি পাই তাহলে পাইলাম, নাহলে বাদ, প্রশ্ন এটা সলভই করবো না। ঠিক আছে, তো খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা কি পাই? প্রথম সিনারিওতে s ইকুয়াল টু আদি বেগ শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু কত? টি। আবেগের বসে আগে কি করছিলাম, যে 2 এর জায়গায় টি বসাই দিছিলাম। ঠিক আছে, আচ্ছা এই আবেগ দমন করতে হবে। আচ্ছা তাহলে s ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কত? u প্লাস v1 ডিভাইডেড বাই 2, ইকুয়েশন 1। নেক্সট 2 নম্বরে কি পাই? s1 ইকুয়াল টু কত হবে? v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে s1 divided by t1 equal to v1 plus v2 divided by 2. ওকে, তাইলে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 যদি আমরা করি তাহলে s1, ওয়েট এটা তো উল্টা, 2 মাইনাস 1 করতে হবে। ঠিক আছে, 2 মাইনাস 1 করতে, কিপটা আমি কেন করতেছি, ওয়েট 2 মাইনাস 1 করতে হবে। ওকে, তাহলে s1 ডিভাইডেড বাই t1 মাইনাস s ডিভাইডেড বাই t। ওকে, আমি যদি ভুল না করে থাকি আমি আরেকবার ক্রস চেক করে নেই। প্রথমে s এর ব্যাপারটা বলছি, টি সময়ে সরলরেখা টি সময়ে s দূরত্ব অতিক্রম করে, পরবর্তী টি1 সময় S1 দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, ওকে, তাহলে এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে দেখি তো। যদি বিয়োগ করে দেই, এটা নিচে 2 আছে, এখানে v1 প্লাস v2 মাইনাস u মাইনাস v1 কাটা, তাইলে কি পাই? v2 মাইনাস u ডিভাইডেড বাই 2, শেষ। v2 মাইনাস ইউ ডিভাইডেড বাই 2 আমরা এখানে পাচ্ছি। আচ্ছা এখন তাইলেও তারপরেও মোটামুটি আমার এখানে এফ এর ব্যাপার স্যাপার এখানে নিয়ে আসাটা টাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, খেয়াল করো, এখানে এই যে এফ এর ভ্যালুর কথা যদি চিন্তা করি তাহলে আমরা কি পাই বলতো? এফ এর ভ্যালুর কথা যদি চিন্তা করি, হ্যাঁ, মানে v2 আছে, ইউ আছে, ডিভাইডেড বাই 2 আছে। হ্যাঁ, আমরা কি লিখতে পারি না, এই যে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই কি হবে? টাইম টি প্লাস কত? টি1। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তাইলে আমরা কি এটা লিখতে পারি না যে v2 মাইনাস ইউ ইকুয়াল টু কি হবে? f ইন্টু টি প্লাস টি1। ওকে, তাইলে আলটিমেটলি আমরা এখানে কি বসাইতে পারি? f টি প্লাস টি1 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমার মনে হয় হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় হয়ে গেছে, এটা শয়তানি করছে আর কি। এখন আমি এই শয়তানির ফলাফলটা, এই যে অংশটুকুকে আমি কই লিখবো আমি বুঝতেছি না, তারা এইখানে আসে। হ্যাঁ, খেয়াল করো কি হয়েছে এখানে দেখি তো। আমরা এখানে লিখতে পারি f ইকুয়াল টু, দেখো f ইকুয়াল টু টি কে আমি এটার সাথে গুণ করব, নিচে আসছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে দেখো, s1 ডিভাইডেড বাই t1 মাইনাস s ডিভাইডেড বাই t। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো t প্লাস t1 এখানে আছে, এটা ওই পাশে গেলে নিচে ভাগ আকারে আসবে। ঠিক আছে, এই যে নিচে t প্লাস t1 ভাগ আকারে আসছে, শেষ। বুঝতে পারছো? খুবই সিম্পল, খুবই ইজি। যাই হোক, আমার এইখানে মানে সলিউশনটা আমার কাছে কখনো ইম্পর্টেন্ট মনে হয় না, আমরা কিভাবে চিন্তা করতেছি, প্রশ্ন দেখার সাথে সাথে আমি কিভাবে চিন্তা করতেছি এটা হলো ইম্পর্টেন্ট। ওকে, তো আমি মাঝে মাঝে মানে মাঝে মাঝে কি করি, যে প্রশ্ন পড়ার সাথে সাথে কি করতেছি এটা বলার পরে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ম্যাথটা সলিউশন করে দেয়া যায় ততই ভালো, তাই না? যাই হোক, সো সাবধানে ম্যাথগুলা করবা। প্রথমে হইলো আমরা যখন এই ধরনের ম্যাথ এনকাউন্টার করব, ওকে, সমতরণের কথা বলে ভিটি গ্রাফের মধ্যে আমরা কি করবো, এই ধরনের একটা লাইন আঁকবো। ওকে, তারপরে টি1 সময় কতটুক, কারণ আমরা জানি এরিয়া ইন্টু দ্য কার্ভ, এই এরিয়া কি বুঝাইতেছে, এই এরিয়াটা তোমার
সরণ বুঝাইতেছে, ওকে। অথবা এটা চিন্তা করো, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, এই যে এরিয়া তো আমি এস বলতেছি, এরিয়া কিভাবে বের করে খেয়াল করো। এই যে কি বলা যায়, সমান্তরাল যে দুইটা বাহু আছে তাদের দৈর্ঘ্যের সমষ্টি, ওকে, ইনটু হাফ বা ডিভাইডেড বাই 2 ইনটু কি হবে, তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব। দেখো তো ওইখান থেকে তো আসলে এই যে কি বলা যায়, ক্ষেত্রফলের যে ব্যাপারটা আছে রিলেট করা যায়, অ্যাটলিস্ট সম্পর্ক স্থাপন করা যায়। আশা করি তোমরা সম্পর্ক স্থাপন করছো, ঠিক আছে। যাই হোক, খুবই সিম্পল ছিল, একটা এক্সাম্পল দেখেন, আরো একটা দেখাই। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এই ধরনের ম্যাথ তোমরা এনকাউন্টার করছো। আমরা এইটা একটা দেখাবো, এবং এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় ডিফারেন্ট ওয়েতে এটাও দেখাবো। চলো এটা প্রমাণ করি। একটা ট্রেন সরল পথে এস দূরত্বে অবস্থানরত দুটি স্টেশনে থামে, ওকে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে টি সময় লাগে। ট্রেনের গতিপথের প্রথম অংশ F1 সমত্বরণে, তো সমত্বরণের কথা বলছে, আমি আগে ভি দেই আর টি দেই। সো প্রথম অংশ বললাম T1 সময়ে যে অংশটুকু আছে টি এর মধ্যে, টোটাল টাইম হলো টি, টি এর মধ্যে দুইটা পার্ট করছে, একটা হলো T1 সময়, তখন কি ছিল, তার বেগ আস্তে আস্তে, আস্তে আস্তে না, একই হারে বাড়তেছে। মানে কি, এক বলছে না F1, ওকে, এই হারে মানে F1 সমত্বরণে চলতেছিল। আচ্ছা, আগে জিরো ছিল, কি বলছে, একদম অন্য স্টেশনে পৌঁছায় অবস্থানগত দুটি এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে টি সময় লাগে, তাহলে ঠিকই আছে। তো আমরা এখানে স্টপ করছে, দেন আবার আরেকটা স্টেশনে পৌঁছাল, তাহলে জিরো থেকেই হবে। আচ্ছা, সো এটা কি, এটা হলো ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটি। কারণ এরপরে কি হবে বলতো, এবং দ্বিতীয় অংশ F2 মন্দনে, সমমন্দনে চলে। সো বললাম কি, এই যে টি এর বাকি যে অংশটুকু আছে, প্রথমটা তো T1, এর পরের অংশটুকু কি T2, এই অংশটুকু কি হয়েছে, F2 সমতরণে, সরি সমমন্দনে চলে। সমমন্দন বলে ফেলছে, তাহলে F2 এর ভ্যালু পজিটিভে আসবে, ঠিক আছে। যাই হোক, এখন খেয়াল করো, ভিম্যাক্স, T1 T2 এই বিষয়গুলো আমরা জানি, দেখছি, ঠিক আছে। এখন কথা হইলো কি, যেটা কিভাবে আমরা এখন কি করতে পারবো, যে এই জিনিসগুলো প্রমাণ করতে পারবো। লাইক তুমি চিন্তা করো, এখানে এস এর কথা বলছে, ঠিক আছে, এখানে এস এর কথা নিয়ে আসছে, তাহলে আমরা কিভাবে এটা সমাধান করবো, এটা একটু চিন্তা করি। একটা জিনিস, এটা যদি প্রমাণ করো না, এটা হয়ে যায়, ঠিক আছে। কারণ কেমনে বুঝলাম, খেয়াল করতে, F1 আর F2 লসাগু নিলেই F1 F2 আসবে, অন্য কোনো ভাবে F1 F2 আসবে না, ঠিক আছে। যাই হোক, তো আমি এখানে ফোকাস করব, বাকিটা তোমাদের জন্য রেখে দিব। আচ্ছা, এখন আমরা আসি যে টোটাল যে কি বলা যায় সরণ, ওকে, টোটাল সরণ, আমি বুঝতে পারছি F1 F2 আছে, বাট সরণ তো এখানে দেয়া নাই, তাই না, সরণ এখানে দেয়া নাই। তো আমরা কি করব, সরণের সাথে এটা রিলেট করার চেষ্টা করি, ও এ বি। সো ট্রায়াঙ্গেল ও এ বি এ কি হয়, এরিয়া আন্ডার দ্য কার্ভ এস ইকুয়াল টু কত আমরা পাই বলতো, এটা হলো হাফ ইনটু ভূমি, ভূমি কত, ভূমি হলো টি, টাইম, ওকে। আর উচ্চতা কত, এটা হইলো ভি ম্যাক্স, ঠিক আছে। এই যে এখান থেকে এটা কি বলা যায়, এটাকে বলা যায় না ভি ম্যাক্স, ঠিক আছে, লেন্থ, সর্বোচ্চ যে ভেলোসিটি আছে, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় বুঝতে পারছো। এখন এখন খেয়াল করো, এই ভি ম্যাক্স কে আমার কি করতে হবে, ভি ম্যাক্স এর ভ্যালুকে এই যে F1 আর F2 এর মাঝে প্রকাশ করতে হবে। এস পাইছি টি পাইছি, এস পাইছি টি পাইছি, বাট ভি ম্যাক্স এর ভ্যালুটাকে কি করতে হবে, F1 আর F2 এর ভ্যালুতে, মানে F1 আর F2 সাহায্যে প্রকাশ করতে হবে। চলো এটি করি। সো প্রথম সিনারিওতে আমরা একটু দেখি যে T1 সময় কি করছে, সে জিরো থেকে ভি ম্যাক্সে গেছে, তাহলে এইখানে তার ত্বরণ হবে কত, ভি ম্যাক্স মাইনাস জিরো ডিভাইড বাই T1, শেষ, ওকে। তাইলে এখানে আমরা কি পাই, এখানে আমরা পাই ভি ম্যাক্স ইন্টু কি হবে F1, ওয়েট, এখানে কি হয়েছে, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই কত, টাইম, ওকে। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি চিন্তা করো, আমরা এখানে কত পাইছি বলতো, আমরা এখানে একটা কাজ করি, আমরা টাইমের রেসপেক্টে এখানে লিখে দিই, ওকে। ভি ম্যাক্স না হয় নিয়ে আসছি, বাট টাইম কত, T1 টাইম, এটা হবে ভি ম্যাক্স ডিভাইডেড বাই F1, এটা আমরা লিখি ইকুয়েশন 1, ঠিক আছে। এই T1টা আমরা এখানে বের করছি, কারণ টি কে তো দুইটা ভাগে আমরা ভাগ করছি। আচ্ছা, নেক্সট সিমিলারলি এভাবে লেখা যায় না, T2 ইকুয়াল টু কি হবে, ভি ম্যাক্স, ওকে, ডিভাইডেড বাই কত হবে, F2 হবে, শেষ। এটা কথা মাথায় রাখো যে F2 এর ভ্যালু কিন্তু পজিটিভ, সমমন্দনের কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই T1 T2 এটা আমরা এখানে দেখলাম, তাইলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো, খেয়াল করো, এখন এস ইকুয়াল টু হাফ টি ভি ম্যাক্স এখানে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা,
এখন আমরা কি এটা লিখতে পারি না? খেয়াল করো তো, 1/f1, দেখো 1/f1 যা চাইছে, আর 1/f2। ওকে, 1/f1, আচ্ছা এটাকে তো এইভাবে লেখা যায় যে T1 কত Vmax। ওকে, আর এটা কত T2/Vmax। ওকে, তাইলে আমি যদি 1/Vmax যদি কমন নেই, তাহলে কি আসবে বলতো? খেয়াল করো, এখানে আসবে T1 + T2। ঠিক আছে, T1 + T2। আর T1 T2 কি জিনিস দেখো তো, 1/Vmax, T1 T2 = T। ওকে, যদি আমি এখানে T1 এর ভ্যালু বের করছি, পরে দেখলাম যে আমি তো ডিরেক্টলি এটাই করতে পারি, 1/f1 1/f2 ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, 1/Vmax আমি কমন নিলে T1 + T2 which is T। আচ্ছা, এখন আমার মনে হয় আমরা একটা সহজ সমাধানে চলে আসছি। সেটা কি, খেয়াল করো, এখান থেকে কি পাই? Vmax = কত? 2s/T। ওকে, তাহলে আমি যদি এখানে একটু বসাই দেই, T এখানে আছে, আর এখানে কত? 2s/T, which is কি হবে? T²/2s। শেষ। যাই হোক, এখন খেয়াল করো, এখানে আমরা কি করছি? আমরা এখানে ত্বরণ মন্দন বলছে, টাইম দেয়া আছে, আমরা জাস্ট এটাকে টাইমটাকে দুইটা স্লটে ভাগ করছি এবং এইখানে সর্বোচ্চ বেগের কনসেপ্টটা নিয়ে আসছি। ওকে, তারপর শুধু সামনে আগাইছি। ওকে, এই মুখস্থ কোনো ম্যাথ না, জাস্ট ছবি থেকে কি করছি ওই জিনিসটা ডিরাইভ করার চেষ্টা করছি, হয়ে গেছে। ওকে, এখন একটা কথা আছে, কি এটা কি বের করা যাবে? অবভিয়াসলি বের করা যাবে। ধরো এটা তো প্রমাণ করেই দিলাম, T²/2s। এখন কি করা যায় বলতো? নিচে আমি যদি লসাগু নেই f1 f2, উপরে কি হবে? f1 + f2। ঠিক আছে, আর এখানে আলটিমেটলি কত পাচ্ছি? T²/2s। আচ্ছা, এখন দেখো টি এর ভ্যালু যদি আমি বের করতে চাই, জাস্ট টি এর ভ্যালু, T² না, টি এর ভ্যালু, তাহলে কি হবে? 2s ওইখানে গুণ দিব, 2s এখানে হলো f1 + f2। ওকে, ডিভাইড বাই কত? f1 f2। আর যেহেতু এখানে T² আর এখানে শুধু টি, তাহলে এখানে রুট হবে। দেখো চলে আসছে। ওকে, এস আমি আগে দিছি, ওরা দিচ্ছে পরে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। যাই হোক, এখন এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই ধরনের ম্যাথ যদি প্রমাণ করতে বলে খুব সুন্দরভাবে ভিটি গ্রাফের মাধ্যমে আমরা করতে পারবো। ঠিক আছে, এখন আমরা একটু সামনে আগাই। খেয়াল করো, এই ম্যাথটা একটু দেখি, সিমিলার টাইপের ম্যাথ, এটা আমরা সমাধান করতে পারি কিনা। একটি ট্রেন সরল রেলপথে 2 কিলোমিটার ব্যবধানে দুটি স্টেশনে থামে। এই 2 কিলোমিটার মানে s = 2। শেষ। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে সময় লাগে 4 মিনিট। এই যে টি এর ভ্যালু দেয়া আছে। ট্রেনটির গতি পথের প্রথম অংশ এক্স সমত্বরণে, দ্বিতীয় অংশ ওয়াই সমমন্দনে চলে। প্রমাণ করে যে 1/x + 1/y = কি হবে? 4। তাহলে এখন চিন্তা করো, একটু আগে দেখছি ত্বরণ যদি f1 হয়, সমমন্দন যদি f2 হয়, তাহলে দেখছি T²/2s। শেষ। কিন্তু এখানে কি বলছে? সমত্বরণ হলো এক্স আর সমমন্দন হলো ওয়াই, তাহলে এক্স আর ওয়াই বসাই দিলাম। টি এর ভ্যালু হলো 4, স্কোয়ার করলে কত হবে? 16। এস এর ভ্যালু হলো 2, 2 × 2, তাহলে আলটিমেটলি কত? 4 পাই। দেখো, অনেক ইজিলি কিন্তু এটা কি আমরা প্রমাণ করে ফেলছি। প্রমাণ না অ্যাকচুয়ালি, যে ওইখান থেকে যে ভ্যালুটা আছে এটা দেখাই ফেলছে। এখন কথা আছে, শোনো, প্রমাণ করতে যদি বলে, তাহলে হ্যাঁ, আগের নিয়মে আমরা যেভাবে করছি ওইভাবেই হবে। ওকে, এইভাবে তুমি অনেক ইজিলি আসলে প্রমাণটা করতে পারো। ধরো এখন প্রমাণ না বলে, যেটা আসলে আমার মনে হয় যেটা আর একটু মোর প্রবাবল, এটা বলতে পারে যে 1/x + 1/y or 1/x + 1/y = কত? তখন কি করবা? ঠিক আছে, তখন এই যে সূত্র যদি জানা থাকে তাহলে বেটার, আর যদি নাও জানা থাকে তখনও কি করতে পারবা? আগের যে নিয়মটা আছে ওইটা অ্যাপ্লাই করার মাধ্যমে অনেক ইজিলি বের করতে পারবা। যাই হোক, সো মোটামুটি আমরা কি করছি, একটা প্রসেস দেখাইছি, এইভাবে তুমি ম্যাথগুলা করতে পারো এবং জীবনটাকে সহজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আহ তাহলে এখন দেখো, আমরা এই ম্যাথটা একটু সমাধান করব। খেয়াল করো কি বলছে, একটা রেলগাড়ি 450 মিটার দূরত্ব অতিক্রম কালে তার বেগ 40 কিলোমিটার/আওয়ার থেকে 10 কিলোমিটার/আওয়ারে চলে আসে। একটা রেলগাড়ি 450 মিটার, ওকে, দূরত্ব অতিক্রম কালে প্রথমে ছিল 40 কিলোমিটার/আওয়ার, এরপরে চলে আসছে কত, মানে কমতে কমতে, মানে কি হয়েছে, মন্দন হয়েছে। তো কমতে কমতে কত হয়েছে? 10 কিলোমিটার/আওয়ার হয়ে গেছে। মন্দন সুষম হলে রেলগাড়িটি থামার পূর্বে, মানে একদম স্টপ হয়ে যাচ্ছে,
থামার পূর্বে আর কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে। তোমরা হয়তো বা ওই যে এস ইকুয়াল টু ভিটি হাইট, তো এই সূত্রগুলো নিয়ে নাচানাচি করা শুরু করে দিছো, বা হয়তো চিন্তা করে দিছো যে এইভাবে করবা। নো, আমরা দেখো একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখায়, আমার মনে হয় ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। তুমি চিন্তা করো, ভিটি গ্রাফ যদি আমি এখানে আঁকি, ওমা, ভি টি গ্রাফ যদি আমরা এখানে আঁকি তাহলে কেমন হবে? খেয়াল করো, ক্লক যখন স্টার্ট করছি তখন তার ভেলোসিটি ছিল 40, ওকে। যখন আমি এন্ড করছি তখন কত? খেয়াল করো তো, তখন তখন তার ভেলোসিটি হইল 10, এই তো এতটুকু, ঠিক আছে, এই যে এতটুকু। আচ্ছা, ওরা বলছে এটা কত হবে এই ক্ষেত্রে? সেই যে টাইম ধরো এখান থেকে কতটুকু টাইম, এটা হলো T1 টাইম, হ্যাঁ। T1 টাইমে সে কতটুকু গেছে বলতো? সে কত, মানে বলা যায় যে প্রথমে শুরু করছিল 40 দিয়ে, শেষ করছে 10 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই সময়ের মধ্যে আমরা জানি যে এরিয়া আন্ডার দ্য কার্ভ কি বুঝাবে, এই পুরা এরিয়াটা কি বুঝাবে, এই পুরা এরিয়াটা কি বুঝাবে? এটা বুঝাবে 450 মিটার, পুরাটা, নট জাস্ট ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা না, আবার পুরাটাই কি বোঝাবে? 450 মিটার বোঝাবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা একটা কাজ করব, এটা তো গেল যা বলছে, ছবি আঁকছি, এরপরে দেখো নেক্সট যে অংশটুকু আছে এটা কি বুঝায়। দেখো, এরপরে 10 থেকে তো আরো শূন্যতে নামছে, তাই না? থেমে তো আর থাকে নাই। তাইলে ওরা বলছে কত দূরত্ব অতিক্রম করবে, দ্যাট মিনস তারা এই এরিয়াটা বের করতে বলছে, বা এই এরিয়াটা যদি বের করতে পারি আমরা তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। এস এর ভ্যালু কত এটা আমাদের বের করতে হবে। এখন আমরা উল্টা আসি, আমরা দেখি এই এরিয়া বের করতে গেলে কি লাগবে। এই এরিয়া বের করতে গেলে খেয়াল করো যে আমার এই টাইমটা জানা লাগবে, এটা হলো T2 টাইম, এই টাইমটা জানা লাগবে, আর এটা জানা লাগবে হাইটটা কত। হাইট আমরা জানি, দেখো এটা যদি 10 হয় এটাও 10 হবে, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু কি হবে? T2, শেষ। কিন্তু এখন প্রশ্ন হলো T2 কত, ঠিক আছে? প্রশ্ন হইলো T2 এখানে কত, ঠিক আছে? T2 এর ভ্যালুটা আমরা এখন একটু বের করবো। T2 এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? ঝামেলা তো। বাট এখানে ছবি দেখে বোঝা যাচ্ছে কি, এটা একটা সদৃশ ত্রিভুজের মাধ্যমে, সদৃশ ত্রিভুজের মাধ্যমে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। কেন? এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, আর এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই দুটো ট্রায়াঙ্গেল কি, আমি ইচ্ছা করে কিন্তু এই দাগটা দিচ্ছি। সো এই দুইটা ট্রায়াঙ্গেল সদৃশ, এই দুইটা ট্রায়াঙ্গেল সদৃশ। তাহলে কি হবে? সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হবে। আচ্ছা, তাহলে দেখো এটা কত? এটা হলো T1, এই যে T1, এটা যদি T1 হয় এটাও T1 হবে, ওকে। আচ্ছা, এইটুক কত? এটা হলো 30, 40 মাইনাস 10, এটা হলো 30। এটা কত? এটা হলো 10, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে বুঝতেছি যে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে একটা 30 ডিভাইডেড বাই T1, এই যে এই বাহু ডিভাইড বাই এই বাহু ইকুয়াল টু কি হবে? এই বাহু ডিভাইড বাই এই বাহু, ওকে। সো 10 ডিভাইডেড বাই T2। এখন ভাই, যে দুইটা আননোন নিয়ে কিন্তু কিছু বের করতে পারবা না, হ্যাঁ, কিছু করতে পারবা না, একটা জানতে হবে। T2 আমি বের করব, সো আমার অ্যাটলিস্ট আমার T1 তো জানতেই হবে। এখন T1 এর ভ্যালু কি জানা যাবে? হ্যাঁ, অবশ্যই জানা যাবে, এত কিছু দেয়া আছে, না জানলে কি হয়? খেয়াল করো, সো এইখানে দেখো আদি বেগ দেয়া আছে, শেষ বেগ দেয়া আছে, ত্বরণ দেয়া নাই, বাট সরণ দেয়া আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সমমন্দন যেহেতু হইছে, খেয়াল করো, এস ইকুয়াল টু আমরা কি পাই? দুইটার যোগফল, তাই তো? তাহলে কত হবে? 50 ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই 2, ওকে, ইন্টু কত? ইন্টু হইলো আমরা কত পাচ্ছি এখানে? T1, ঠিক আছে। আর আচ্ছা, একটা কথা আছে, এটা 40 আর 10, এটা তো কিলোমিটার আছে, বাট এটা তো মিটারে আছে, ওকে। তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি 0.45। এটা হলো 50, এটা হলো 2, এটা হলো T1। আচ্ছা, এই দুটো যদি আমি এখানে কি করি, গুণ করে দেই, তাহলে এটা হলো 0.9 ডিভাইডেড বাই 50 করে দেই, ইকুয়াল টু T1, শেষ। যেমনই আছে থাকুক, নাড়াচাড়া না করি। এখন আমরা একটা কাজ করব, T2 বের করব, তাই তো? T2 ইকুয়াল টু কি হবে? এটা যদি ওই পাশে নেই তাহলে 10 ইন্টু T1, নিচে কত? 30, ঠিক আছে। এখন খেয়াল করো, আলটিমেটলি আমার মনে হয় এটাকে আমি এখানে একটু লিখি কষ্ট করে। তাহলে T2 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 10, আর এখানে হলো T1, তাই তো? 30 আছে, আর এখানে হবে কত? 0.9, আর এখানে হলো 50, শেষ। তাইলে আলটিমেটলি আমরা পাচ্ছি 0 0 কাটা, ওকে। তাহলে এখানে হইলো 9, 9 দিলাম, 3 5 15, ওয়েট ওয়েট হইল কত এখানে? এখানে আলটিমেটলি কত দিচ্ছি? হলো 0.9, তাই তো? 0.9ই দেই,
ওকে, আর এখানে হলো 150। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখানে আমরা অ্যাকচুয়ালি কি করছি খেয়াল করো তো, যে কত ছিল এখানে 10 ছিল, আর এবার একটু ক্রস চেক করে নেই T2, এটা যদি ওই পাশে যায় তাহলে 0.9 ডিভাইডেড বাই 50, ঠিক আছে। আর নিচে তো 30 আসবেই, 0 0 কাটা, শুধু 3 আছে এখানে, আর এখানে 50 আছে, 150। 0.9 ডিভাইড বাই 150 এখানে আমি ক্যালকুলেশন করতে চাচ্ছি না, ঠিক আছে, কারণ এখানে দেখো এখানে কিছু জিনিস মান বসে আছে। সো ওইখানে গিয়ে ক্যালকুলেশন করি, আমার আলটিমেট ক্যালকুলেশন 10 এখানে আছে, এন্ড দেন 0.9 ডিভাইডেড বাই 150। ওকে, তাইলে এখন খেয়াল করো এখানে কত হয়েছে, 0.9 ডিভাইডেড বাই 30। ওকে, তাইলে এই জায়গায় 9 নিচে যদি বসাই দিই তাহলে কত হবে, খেয়াল করো, আলটিমেটলি এখানে পাচ্ছি 100, আর এখানে শুধু 3, তাহলে 0.03 আওয়ার। আনসার কিন্তু আওয়ারে আসবে। ওকে, 0.03 আওয়ার। ওকে, 0.03 আওয়ার আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। যাই হোক, আশা করি ম্যাথটা ক্লিয়ার, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। ওকে, এবং আমার মনে হয় এটা থেকেই তোমরা গ্রাফের যে শক্তিটা আছে, ভিটি গ্রাফের যে শক্তিটা আছে তোমরা বুঝতে পারছো। যেমন এই ধরনের ম্যাথ যেটা আমরা কি করতাম, এই যে গতির সূত্র দিয়ে অ্যাপ্লাই করতাম, ইউ ইকুয়াল টু ভিটি, ওকে, ইউ ইকুয়াল টু সরি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বসাই দিয়ে তারপরে আমরা কি করতাম, এই ভ্যালুটা বের করতাম, তাই না? কিন্তু আমরা অনেক ইজিলি গ্রাফের মাধ্যমে, ওকে, জ্যামিতির মাধ্যমে খুব ইজিলি কি করতে পারি, এই আনসার গুলো বের করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো সিমিলার টাইপের ম্যাথ তোমরা প্র্যাকটিস করবা, এটা আমি আশা রাখি, ঠিক আছে। ওকে, তাইলে আমরা একটু সামনে আগাই। দেখো আজকে বেশ কয়েকটা ম্যাথ আমরা এখানে দেখছি, একটা টাইপে আলোচনা করছি, বাট এই টাইপের আন্ডার অনেকগুলো ম্যাথ ছিল। ওকে, অনেকগুলো ম্যাথ ছিল, বিশেষ করে আমরা গ্রাফে এখানে ফোকাস করছি, যেটা মানে যে অ্যাঙ্গেলটা তোমাদের জন্য একটু নিউ। তোমরা অনেকেই আসলে এই যে সূত্রগুলা ইউজ করে ম্যাথ সলভ করা প্রেফার করো, বাট আমি এখানে ডিফারেন্ট একটা কি করছি অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাইছি যে না, গ্রাফের মাধ্যমে কিন্তু জীবনটাকে সহজ করা যায়, বাট এটার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখার সাথে সাথেই পুরো সিনারিওটাকে গ্রাফে কনভার্ট করতে হবে, দেন ম্যাথ করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক সবাইকে, ভালো থাকো, পরবর্তী লেকচার আবার দেখা হবে। ওকে।